নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আর ঠিক বিকেল 4:40টা গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি শুভজিতের সঙ্গে আমি মিমি। দেখুন 4:40। অপা কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর তথ্য। ইডির হাতে অর্পিতা কি নিছকই ফেঁসে গিয়েছেন নাকি তাকে ঢাল বানিয়ে দুর্নীতি লুকিয়েছেন পার্থ, সেই খোঁজ নিতে গিয়ে বিস্ফোরক তথ্য তদন্তকারীদের হাতে। ব্ল্যাকমেল করতেন অর্পিতা, সমস্ত তথ্য প্রকাশ্যে এনে আপনাকে ফাঁসিয়ে দেব, এইভাবেই নাকি তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে হুঁশিয়ারি দিতেন অর্পিতা মুখোপাধ্যায়। সূত্রের খবর, পার্থর দেওয়া কমিশনের টাকাতেই নিজের বিপুল সম্পত্তি বানিয়েছিলেন তিনি। শেষের দিকে অর্পিতার কমিশন বাড়তে বাড়তে 30% গিয়ে পৌঁছয়, সবটাই তথ্য ফাঁসের ভয় দেখিয়ে। ইডি সূত্রে খবর, অর্পিতার হরিদেবপুর আর বেলঘড়িয়ার ফ্ল্যাটে তল্লাশি চালানোর সময় গোপন কুঠুরিতে দুভাগে টাকা রেখেছিলেন অর্পিতা। পরে অর্পিতাকে জেরা করে তদন্তকারীরা জানতে পারেন একদিকে থাকতো পার্থ চট্টোপাধ্যায়ের টাকা, অন্যদিকে অর্পিতার কমিশন। পার্থ চট্টোপাধ্যায় সে সময় রাজ্যের মন্ত্রী। অর্পিতার মতো একজন সামান্য মডেল অভিনেত্রীকে ভয় পেতেন কেন? ইডি সূত্রে জানা গিয়েছে 2012 সালে কমিশন নিয়ে পার্থর সঙ্গে বচসা হয় অর্পিতার। সেই সময় নগদ 10 কোটি টাকা নিয়ে মুম্বাই পালিয়ে যান তিনি। তখন মন্ত্রীর কাছে কারা আসতেন, কারা টাকা দিতেন, সবই নাকি জানা ছিল অর্পিতা মুখোপাধ্যায়। আর সেই সুযোগেই পার্থকে ভয় দেখাতে ফোন সুইচ অফ করে মুম্বাই পালিয়ে যান। তদন্তকারীদের দাবি, বান্ধবীকে খুঁজতে ঘনিষ্ঠ কাউন্সিলর, প্রমোটার, এমনকি ঘনিষ্ঠ পুলিশ আধিকারিকদেরও কাজে লাগান পার্থ। ফোন নম্বর ট্র্যাক করে অর্পিতাকে কলকাতায় ফিরিয়ে আনেন পার্থ ঘনিষ্ঠরা। তারপরই নতুন চুক্তি হয় মন্ত্রীর সঙ্গে। ইডি সূত্রে খবর, নতুন চুক্তি অনুযায়ী প্রথম দিকে টাকা রাখা হতো হরিদেবপুরের ফ্ল্যাটে, পরে অর্থের পরিমাণ বাড়তে থাকায় বেলঘড়িয়া সহ আরও কিছু ফ্ল্যাট কিনতে হয় অর্পিতা মুখোপাধ্যায়কে। তদন্তকারী সংস্থার দাবি, 2012 সাল নাগাদ প্রতি লক্ষ টাকায় অর্পিতার কমিশন ছিল 15 থেকে 20,000 টাকা। 2013-14 সাল থেকে কমিশনের পরিমাণ বাড়তে থাকে। এরই মধ্যে বেঁকে বসেন অর্পিতা, 30 কোটি টাকা নিয়ে আবারও পালিয়ে যান। এতেই কিছুটা নড়ে বসেন পার্থ চট্টোপাধ্যায়। মান বাঁচানোর জন্য যা টাকা আসবে তার 30% অর্পিতাকে দিতে রাজি হয়ে যান পার্থ। যৌথ মালিকানাধীন সম্পত্তিগুলির সমস্ত কাগজ নিয়ে নিজের হেফাজতে রেখে দেন সাবধানী মন্ত্রী। আর সেই কারণেই অর্পিতার এলআইসি পলিসিতে তিনি নিজের ফোন নাম্বার রেখেছিলেন। বারে বারে সুর পাল্টাচ্ছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রথমে তিনি বলেন উদ্ধার হওয়া টাকা তার নয়। তার সেই কথা নিয়ে চর্চা কিছু কম হয়নি। বিরোধীদের একাংশের দাবি ছিল টাকা পার্থ নয়, পার্থ আসলে কাস্টোডিয়ান। তাহলে টাকা কার? পার্থকে কিছু ফাঁস করতে চলেছেন, এইরকম একটা আবহেই দুদিন আগে বোমা ফাটান প্রাক্তন মন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন কেউ ছাড়া পাবে না। এরপর শনিবার ফের সুর বদল পার্থ। বিস্ফোরক হওয়ার বদলে বলে বসলেন দলে ছিলেন, দলে থাকবেন। কেন সুর বদল করছেন পার্থ চট্টোপাধ্যায়? মিডিয়ায় ক্ষোভ প্রকাশের পর শোনা যায় জেলের ভেতর বন্দীদের একাংশ হঠাৎই তার বিরুদ্ধে বেলাগাম মন্তব্য করতে শুরু করেন। সেলের বাইরে বেরোনোর দায় হচ্ছে প্রাক্তন মন্ত্রী। তাই প্রশাসনের সাহায্য পেতেই কি আবারও আনুগত্য দেখাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়? ফের কেষ্টভূমে সিবিআই হানা। এবার আরও এক অনুব্রত ঘনিষ্ঠের বাড়িতে সিবিআই তল্লাশি। কালিকাপুর এলাকায় বিদ্যুৎ বরণ গায়নের পর বাড়িতে হানা তদন্তকারীদের। সূত্রের খবর, বোলপুর পুরসভার কর্মী বিদ্যুৎ বরণ, এদিকে কেষ্টকন্যা সুকন্যার দুটি কোম্পানির ডিরেক্টর। সামান্য পুরসভার কর্মী, তাকে কেন দুটি সংস্থার ডিরেক্টর করা হলো? অনুব্রতর ঘনিষ্ঠ হওয়া কি এতটাই ফায়দার? প্রশ্ন তুলেছে বিরোধীরা। বিদ্যুৎ বরণের বাড়ি থেকে সেই তথ্যই জানার চেষ্টা করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর, দুই সংস্থার ডিরেক্টর পদে প্রথম নাম সুকন্যার, দ্বিতীয় নামে এই বিদ্যুৎ বরণ। বিদ্যুৎ বরণ গায়নের বাড়িতে খানা তল্লাশি সার। অনুব্রত ঘনিষ্ঠের ছায়ার সঙ্গে টিকিও পেল না সিবিআই। চিকিৎসার জন্য কলকাতায় রয়েছেন বিদ্যুৎ বরণ। গোয়েন্দাদের প্রশ্নের মুখে দাবি তার স্ত্রী। বেশ কয়েকদিন ধরেই বাড়িতে নেই কেষ্ট ঘনিষ্ঠ, জানিয়েছেন তার প্রতিবেশীরাও। তবে কি বিপদ বুঝে আগে ভাগেই গা ঢাকা, ভাবাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের। বিদ্যুৎ বরণ গায়নের বিপুল সম্পত্তিতে চক্ষু চড়ক গাছ গোয়েন্দাদের। সামান্য পুরকর্মী থেকে কিভাবে রাতারাতি আঙুল ফুলে কলা গাছ? বোলপুর পুরসভার গাড়ির খালাসি থেকে হঠাৎই কেন জোড়া সংস্থার জয়েন্ট ডিরেক্টর? কিভাবে বীরভূমের কোনায় কোনায় 3টি বাড়ি? বিদ্যুতের একাধিক জমির দলিলেও নজর সিবিআই এর। তবে কি কেষ্টর ছত্রছায়াতেই তার এত বাড়ন্ত? শিকড়ে পৌঁছতে মরিয়া গোয়েন্দারা। কেষ্টকন্যার ভোলে বোম রাইস মিল নিয়ে ঘনাচ্ছে রহস্য। সূত্রের খবর, মিলের নথি তদন্তকারীদের দেখাতে পারেনি রাইস মিল কর্তৃপক্ষ। কত টাকায়, কবে, কার থেকে কেনা সেই সংক্রান্ত কোনো নথি মিল কর্তৃপক্ষ দেখাতে পারেনি। রাইস মিল থেকে বার্ষিক আয় কত সেই হিসেবও জানতে চেয়েছিলেন তদন্তকারীরা। মিলের বার্ষিক উৎপাদন ক্ষমতা, উৎপাদিত চাল কোথায় বিক্রি হতো, সেই সব হিসেব খতিয়ে দেখছে এফসিআই। সিবিআই এর তৎপরতা। অনুব্রত গ্রেফতার, আপাতত বন্ধ গরু পাচার। সিবিআই সূত্র বলছে তাদের হাতে আসা তথ্য থেকে একটা বিষয় জলের মতো পরিষ্কার, গরু পাচার চক্রের মূল ঘাঁটি বীরভূম।
সিবিআই নজরে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম, মঙ্গলকোট, গুসকরার পশুহাট। গোয়েন্দাদের মতে এই তিনটি হাটের উপরেই বীরভূমের বেতাজ বাদশা কেষ্টর নিয়ন্ত্রণ ছিল। মুর্শিদাবাদ জেলার সীমান্ত এলাকায় যে গরু পাচার চক্র কাজ করত তা নিয়ন্ত্রণ করা হতো অনুব্রতর গড় বীরভূম থেকে। বাংলাদেশে গরু পাচারের সব থেকে বড় করিডর এই মুর্শিদাবাদ। আপাতত অবশ্য সেই সবই অতীত। কেষ্ট সাইকেলের গ্রেফতারির পর থেকেই বন্ধ ফেরিঘাট দিয়ে গরু পাচারের ব্যবসা। কিন্তু এতদিন কারবার হয়েছে কোটি কোটি টাকার। কিভাবে প্রশাসনের নাকের ডগা দিয়ে পাচার হয়েছে লাখ লাখ গরু, এ প্রশ্ন উঠছে। গরু পাচারের কোটি কোটি টাকার কমিশন আসত বেসরকারি নিরাপত্তা সংস্থার ক্যাশ ভ্যানে। তদন্তে চাঞ্চল্যকর তথ্য পেল সিবিআই। তদন্তকারীদের দাবি, বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়ায় তৈরি হয়েছিল ত্রিস্তরীয় বলয়। বিভিন্ন ব্লকে ছড়িয়ে থাকা পাচার পাণ্ডাদের চরের মাধ্যমে পাচারের টাকা আসতো। সেই টাকা মধ্যস্থতাকারীর মাধ্যমে ক্যাশ ভ্যানে পৌঁছে যেত জেলার পাণ্ডাদের কাছে। সেখান থেকে তা পৌঁছে যেত অনুব্রত দেহরক্ষী সাইকেলের কাছে, আর এরপর তা পৌঁছত প্রভাবশালীদের কাছে। সাইকেলকে জেরা করে এ বিষয়ে বেশ কিছু তথ্য পেয়েছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, কোন গাড়িতে কত টাকা পাঠানো হচ্ছে তার বিবরণ সাইকেলের হোয়াটসঅ্যাপে চলে আসতো। আর এই মেসেজিং অ্যাপ ডিকোড করেই সিবিআই এই ক্যাশ ভ্যানের বিষয়ে জানতে পারে। তারপর সাইকেলকে জেরা করতে পুরো বিষয়টি একেবারে পরিষ্কার হয়ে যায়। ত্রিস্তরীয় বলয়ের সর্বোচ্চ অংশে অর্থাৎ প্রভাবশালীদের কাছে সাইকেলের মারফত সেই টাকা পৌঁছে যেত। কিন্তু কিভাবে সেই টাকা পৌঁছে দিত সাইকেল, শুক্রবার সিবিআই বীরভূমের ভোলেবোম রাইস মিলে তল্লাশি চালিয়ে একটি কালো গাড়ি বাজেয়াপ্ত করে। সূত্রের খবর, সেটিকেই টাকা পাচারের কাজে ব্যবহার করতেন সাইকেল হোসেন। টাকা নিয়ে যাওয়ার সময় গাড়ির মাথায় জ্বলত নীল বাতি। এই গাড়িটি আবার অন্য একজন ব্যবসায়ীর নামে নথিভুক্ত। গরুর স্টক পয়েন্টের জন্য জোর করে জমি দখল, বাধা দিলে গাঁজা কেস ও খুনের হুমকি। গরু পাচারকারীদের বিরুদ্ধে এমনই অভিযোগে সরব মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের জরুর গ্রামের বাসিন্দারা। গরু পাচারের করিডর হিসেবে মুর্শিদাবাদকে ব্যবহার করতে পাচারকারীরা। সেই কারণে রঘুনাথগঞ্জের গড়ে উঠেছিল একাধিক স্টক পয়েন্ট। বীরভূম থেকে গরু এসে এই স্টক পয়েন্ট নিয়ে আসা হতো। এখান থেকে সীমান্তের বিভিন্ন এলাকা হয়ে পাচার হতো গরু। ওই পাহাড়টা নমুদ না থাকে বলে উড়াই দিয়েছিল। ওই পাহাড়টা আমার, কিন্তু আমাকে গাঁজার কেস দিব, অ্যানের কেস দিব, পানির কেস দিব, ভোট দিব। ভয়ে আমরা একটা চাষি মানুষ, এই যে মাঠে কাজ করতে আসছি, এই যাওনি। হ্যাঁ, তো ভয়ে কিছু বলতে পারতাম না। সিবিআই কবজায় কেষ্ট। গুড় বাতাসা চড়াম ছাড়াই এবার পঞ্চায়েত ভোট বীরভূমে। শঙ্কার মধ্যেই দফায় দফায় জেলায় বৈঠক তৃণমূল কংগ্রেসের। অনুব্রতর অনুপস্থিতিতে কোন কোন কৌশলে নির্বাচনের খুঁটি। কাল এলাকাভিত্তিক সংগঠন নিয়ে আলোচনার পর আজ ফের মিটিংয়ে সিউড়ি জেলা তৃণমূল। কেষ্টকাণ্ডে ইমেজে ধাক্কা, কিভাবে ড্যামেজ কন্ট্রোল। দফায় দফায় বৈঠকে আলোচনা সিউড়ির তাবড় শাসক নেতাদের। ফের সিবিআই এর বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ ঘোষ। তৃণমূলের সঙ্গে সেটিং রয়েছে কেন্দ্রীয় সংস্থার, সেই আঁতাতে নাচ পেয়েই তৎপর কেন্দ্র, দাবি দিলীপ ঘোষের। ইডি এমন কুকুর যা পোষ মানবে না, কামড়াবেই, হুঁশিয়ারি বিজেপির সর্বভারতীয় সহসভাপতি। পার্থ গ্রেফতারির পরও একই অভিযোগ তুলেছিলেন পদ্ম নেতা। সেম সাইড গোল, কটাক্ষ তৃণমূলের। বাংলায় বসে মোদী সরকারের মুখ পোড়াচ্ছেন দিলীপ। কোনো কেন্দ্রীয় সংস্থায় দুর্নীতিমুক্ত নয়, পাল্টা তোপ তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের। পুরাতনী ভিত্তি নূতনী ভবিষ্যৎ। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার পড়ল উত্তর কলকাতায়। সুকিয়া স্ট্রিট, মানিকতলা, রাজাবাজার এলাকায় পড়া তৃণমূলের পোস্টার ঘিরে তৈরি হয়েছে জল্পনা। পোস্টারে নেতৃত্বে ভরসা, সেনাপতিতে আস্থার বার্তা রয়েছে। দিন কয়েক আগেই দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় অভিষেকের ছবি দেওয়া পোস্টার পড়েছিল। তাতে দেখা ছিল আগামী 6 মাসের মধ্যে নতুন তৃণমূল, ঠিক যেমন মানুষ চায় তা আসছে। যা নিয়ে নানা চর্চা শুরু হয়। দক্ষিণ কলকাতায় পড়া পোস্টার নিয়ে বিতর্ক থামাতেই কি উত্তরে এই উদ্যোগ? রাজনৈতিক মহলে এই নিয়ে জল্পনা এখন তুঙ্গে। দুর্নীতি ইস্যুতে তৃণমূল নেতৃত্বকে চাঁচাছোলা আক্রমণ। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছিলেন সৌগত রায়। এবার তৃণমূল সাংসদকে পাল্টা চ্যালেঞ্জ করলেন রাজ্য বিজেপি সভাপতি। ওনার নিদান কেউ শোনে নাকি? ওনার পার্টিতে কোনো দামই নেই। আর উনি মামলা করুন বা হামলা করুন, দুটোই সামলানোর ক্ষমতা আমার আছে। 7ই সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান কর্মসূচির দিনক্ষণ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আদিবাসীদের করম উৎসবের কথা মাথায় রেখেই পিছনো হতে পারে নবান্ন অভিযান, সূত্রের খবর এমনটাই। আগামীকাল এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, দিন পরিবর্তন হলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে হতে পারে বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি। 11ই অগস্ট গরু পাচার কাণ্ডে সিবিআই এর হাতে অনুব্রত গ্রেফতারের পরের দিন ধর্মতলায় দলের ধর্ণা মঞ্চ থেকে 7ই সেপ্টেম্বর নবান্ন অভিযানের দিন ঘোষণা করেছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আদিবাসীদের করম উৎসবের কারণে পিছোতে পারে দিন। আসানসোল পুর নিগমের উপনির্বাচনে ছাপ্পা ভোটের অভিযোগ। 11 নম্বর বুথে অবাধে ছাপ্পা ভোটের অভিযোগ। পরিচয়পত্র ছাড়া কেন বুথে? সংবাদ মাধ্যমের প্রশ্ন শুনেই দৌড়ে পালালেন অভিযুক্ত। বিরোধীদের অভিযোগ, 6 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে অধিকাংশ বুথেই বসতে পারেননি বিরোধী এজেন্ট। তৃণমূলের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগে সরব হয়েছে বিজেপি।
আসানসোল উপনির্বাচনেও তুলকালাম। 6 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে উত্তেজনার পরিস্থিতি। জামুরিয়া 6 নম্বর ওয়ার্ডে বহিরাগতদের ঢুকিয়ে তৃণমূলের বিরুদ্ধে বুথ লুটের অভিযোগ বিজেপির। প্রতিবাদে 2 নম্বর জাতীয় সড়কে জেকে নগর মোড়ে প্রতিবাদে সামিল হয় বিজেপির সমর্থকরা। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। দুপক্ষের মধ্যে বচসা হয়, হাতাহাতি হয়। উত্তপ্ত পরিস্থিতি সামলাতে মৃদু লাঠিচার্জও করতে হয় পুলিশকে। রিপোর্ট তলব করেছেন নির্বাচন কমিশন। উপনির্বাচন ঘিরে উত্তপ্ত বনগাঁ। 14 নম্বর ওয়ার্ডের গান্ধীপল্লিতে ধুন্ধুমার। বিজেপি কর্মীরা চোর চোর স্লোগান তোলেন, পাল্টা স্লোগান তোলেন তৃণমূল কর্মীরা। এই নিয়ে বচসার পর হাতাহাতিতে জড়ান 2 দলের কর্মী সমর্থকরা। তৃণমূলের বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগ। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে হেনস্থা এবং তার নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগে সরব হয়েছে বিজেপি। কেশবালাল বিদ্যাপীঠেও ভোট গ্রহণ ঘিরে উত্তেজনা তৈরি হয়। বুথে বহিরাগত প্রবেশ নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে ঝামেলা হয়। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলে সরব হয়েছেন বনগাঁ উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। পূর্ব মেদিনীপুরে মারিজদা উন্নয়ন সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা। পরিচালন সমিতির ভোট চলাকালীন বিজেপির ক্যাম্প ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ বিজেপি কর্মী সমর্থকদের বেধড়ক মারধর করে তৃণমূল কর্মী সমর্থকরা। খবর পেয়ে মারিজদা থানায় ওসির নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। আর তারপরেই পরিস্থিতি আয়ত্তে আসে। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। বঙ্গোপসাগরের বিপর্যয়ের মধ্যে পড়া বাংলাদেশি মৎস্যজীবীদের উদ্ধার। দফায় দফায় 44 জনকে উদ্ধার করে পাথর প্রতিমা সীতারামপুরে নিয়ে আসা হয়। তাদের কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রবল ঝড়ের মধ্যে পড়ে উল্টে যায় কয়েকটি ট্রলার। কোনো ক্রমে ভেসেছিলেন বাংলাদেশের মৎস্যজীবীরা। সেখান থেকে তাদের উদ্ধার করা হয়। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া মিটিয়ে খুব দ্রুতই বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হবে উদ্ধার করা এই মৎস্যজীবীদের। মোহাম্মদ আলী পার্কে পুজোর প্যান্ডেল তৈরির কাজ বন্ধ রাখতে নোটিশ পুরসভার। মোহাম্মদ আলী পার্কের ভূগর্ভস্থ জলাধার বহু পুরনো, জরাজীর্ণ। সম্প্রতি সেটির কিছু অংশ সংস্কার করা হলেও এখনো বেশিরভাগ অংশ পুরনো। তার উপর পুজোর আয়োজন করলে সেখানে মণ্ডপের ভারে জলাধার ভেঙে পড়তে পারে। আর সেই আশঙ্কা থেকেই প্যান্ডেল তৈরির কাজ বন্ধ রাখতে মোহাম্মদ আলী পার্ক পুজো কমিটিকে নোটিশ পুরসভার ডিজি ওয়াটার সাপ্লাইয়ের। যার জেরে ওই পুজো অনিশ্চিত হয়ে পড়ল বলে মনে করা হচ্ছে। লকআপের তালা ভেঙে পগারপাড় বন্ধুকে খুনে 2 অভিযুক্ত। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ পূর্ব রেলের হাওড়ার শালিমার জিআরপিতে। সিসিটিভিতে বন্দি পালানোর ছবি। রেল পুলিশ সূত্রে খবর, গত 17 আগস্ট এক কিশোরকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে তার 2 বন্ধু রাজু হাঁড়ি এবং শামিরুল মোল্লার বিরুদ্ধে। দুজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় হাওড়া আদালত। তারপর থেকেই লকআপে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল দুজনকে। আজ ভোরে দরজা ভেঙে চম্পট দেয় তারা। থানার পুলিশি প্রহরা নিয়ে প্রশ্ন উঠছে, পলাতকদের খোঁজ চলছে। আবারও রাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। এবার নদিয়ার বেথুয়া ডহরির পাটুলি রোডে সুধাকরপুরের দিকে যাওয়ার পথে এই বিপত্তি ঘটে। রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তার লেগে সিমেন্ট বোঝাই গাড়ির খালাসি মৃত্যু হয়। মৃতের নাম সাগর ক্ষেত্রপাল, বয়স 20। তাকে বেথুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সিমেন্ট বোঝাই গাড়িটি নাকাশিপাড়া থানা নিয়ে গিয়েছে পুলিশ। নিম্নচাপ সরলেও পিছু ছাড়ছে না বৃষ্টি। আজও ভিজছে দক্ষিণবঙ্গ। অতি ভারী নিম্নচাপ কিছুটা শক্তি খুইয়ে বর্তমানে অবস্থান করছে মধ্যপ্রদেশের উপর, যার জেরে মধ্য ভারতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। আজও কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়। দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়ার পূর্বাভাস। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তাই বিক্ষিপ্ত বৃষ্টি হলেও ভ্যাপসা গরমে নাজেহাল হতে হচ্ছে দক্ষিণবঙ্গবাসীকে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হঠাৎই বেড়ে গিয়েছে দামোদর নদের জলস্তর। জলের তোরে ভাঙল 4টি বাঁশের সেতু। বিপাকে তারকেশ্বর, ধনিয়াখালী এবং পুরসুরা ব্লকের বহু মানুষ। দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে হঠাৎই ফুলে ফেঁপে উঠেছে দামোদর নদ। জল বাড়তে শুরু করেছে গতকাল রাত থেকেই। তারকেশ্বরের জিয়ারা ঘাট, ধনিয়াখালী নিশ্চিন্তপুর ঘাট, কালিকা ঘাট এবং কুমরুলের ফেরিঘাটে বাঁশের সেতু জলের তোরে ভেঙে গিয়েছে। আর এই সেতুগুলি দিয়ে অনেক কম সময় যাতায়াত করা যেত। হঠাৎ করেই সেতু ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে মানুষ। ঘুরপথে যেতে হচ্ছে, সময় লাগছে অনেকটাই বেশি। টানা বৃষ্টিতে বিপর্যস্ত ডানকুনির বিস্তীর্ণ এলাকা। 13 নম্বর ওয়ার্ডে নর্দমার জল উঠে এসেছে রাস্তায়। বিজেপির অভিযোগ, পুরো ভোটে জল নিকাশির প্রতিশ্রুতি দিলেও ব্যর্থ ডানকুনি পুরসভা। যদিও স্থানীয় তৃণমূল কাউন্সিলর অভিযোগ উড়িয়ে দিয়েছেন, তার পাল্টা দাবি জাতীয় সড়কের কাজ চলার কারণে এলাকার জল বের হওয়ার নয়াঞ্জলি ভরাট হয়ে যাওয়াতেই নিকাশি হচ্ছে না। তবে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস কাউন্সিলরের। স্থানীয়দের অভিযোগ, একটু বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে ডানকুনি পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড। বর্ষায় মাসের পর মাস জল জমে থাকে। জল যন্ত্রণা থেকে নিস্তার চাইছেন সকলে।
ঝাড়খণ্ডের গালুডি ব্যারেজ থেকে জল ছাড়ার জের, বাড়ছে সুবর্ণরেখার জলস্তর। সতর্ক ঝাড়গ্রাম জেলা প্রশাসন। গতকাল রাত থেকে ব্যারেজের 6 লক্ষ কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে বলে সূত্রের খবর। ঝাড়গ্রাম জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘন্টায় ঘন্টায় সুবর্ণরেখার জলস্তর বাড়বে, তাই নদী তীরবর্তী এলাকায় মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। নাগাড়ে বৃষ্টি এমনিতেই সুবর্ণরেখার জল বাড়িয়ে দিয়েছিল। ব্যারেজের জল ছাড়ায় উথাল পাথাল অবস্থা এখন। গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে এলাকাবাসীদের সরানো হয়েছে অন্যত্র। জলের তোরে হুড়মুড়িয়ে ভাঙল কাঠের সেতু। আজ 7 সকালে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে বিপত্তি। নিজ নাড়াজলে শিলাবতী নদীর ওপরের কাঠের সেতুটি জলের তোরে ভেসে যায়। এর ফলে বিচ্ছিন্ন দাসপুর, ঘাটাল এবং চন্দ্রকোনা এলাকার প্রায় 17টি গ্রাম। যোগাযোগের ক্ষেত্রে বড় ভরসা ছিল এই সেতুটি। তা ভেঙে পড়ায় সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কাঠের সেতুর হাল ছিল বেহাল। তারপরও সংস্কার না হওয়ায় প্রশাসনের ভূমিকায় উঠেছে প্রশ্ন। জিটি রোডের ধারে নড়ে চড়ে উঠল বস্তা। টান মারতেই ভিতর থেকে বেরিয়ে এলেন বৃদ্ধা। ঘটনায় চাঞ্চল্য চুঁচুড়ার প্রিয়নগর এলাকায়। সূত্রের খবর, রাস্তার ধারে বস্তাবন্দি কিছু পড়ে থাকতে দেখে ভিড় করেন স্থানীয় মানুষজন। ভেবেছিলেন কেউ হয়তো বস্তায় ভরে কিছু ফেলে দিয়ে গিয়েছে। সন্দেহ দানা বাঁধছিল, দেহ নয় তো। কৌতূহলের বসে বস্তায় টান মারতেই অবাক কাণ্ড, বস্তার ভিতর থেকে বেরিয়ে আসেন এক বৃদ্ধা। হিন্দিভাষী ওই বৃদ্ধা জানিয়েছেন তার নাম অন্নকুমারী। উত্তর 24 পরগনার অশোকনগরে তার বাড়ি। তবে অশোকনগর থেকে চুঁচুড়ায় প্রিয়নগরে কিভাবে তিনি এলেন, কে তাকে বস্তাবন্দি করে ফেলে দিয়ে গিয়েছে, সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। এক অন্য ছবি ঝাড়গ্রামের সাঁকরাইলে। হস্তি শাবকের আত্মার শান্তি কামনা করে হাতি মেলার আয়োজন করলেন গ্রামবাসীরা। গত বছর সাঁকরাইল ব্লকের বীরভাষা ও বালিভাষা এলাকায় হস্তি শাবকটি মারা গিয়েছিল। তার উপর জঙ্গলমহলে দিনের পর দিন হাতির হামলা বাড়ছে। তাই হস্তি শাবকের আত্মার শান্তি কামনার পাশাপাশি হামলা ঠেকাতে হাতির মূর্তি পুজো করা হয় এবং মেলার আয়োজন করা হয়। হাতি মেলায় ঝুমুর, গান সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন দুটি গ্রামের বাসিন্দারা। আশেপাশের গ্রাম থেকেও বহু মানুষ এসেছেন অভিনব এই মেলা দেখতে। আবগারি কেলেঙ্কারিতে আরও চাপে পড়লেন মনীষ সিসোদিয়া। এবার দিল্লির উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করল সিবিআই। তদন্ত চলাকালীন বিদেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সিসোদিয়ার সঙ্গে আরও 12 জনের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করা হয়েছে। গত মাসে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর দিল্লির নয়া আবগারি নীতি নিয়ে সিবিআই তদন্তের সুপারিশ করেছিলেন। তার ভিত্তিতেই সিবিআই মনীষ সিসোদিয়ার বাসভবন সহ 31টি স্থানে তল্লাশি চালায়। অভিযানে মেলেনি তথ্য প্রমাণ, তবুও ফেরার ঘোষণা করে হেনস্থা। টুইটারে মোদীকে তোপ দিল্লির মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীর। কাশ্মীর সমস্যা সমাধানের জন্য যুদ্ধ কোনো দেশেরই বিকল্প নয়। পাকিস্তান আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে স্থায়ী শান্তি স্থাপন করতে চায়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে কথা বলার সময় এমনটাই বলেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। জলে ভাসছে অসম। বন্যার পরে ঘরবাড়ি পুনর্নির্মাণের জন্য 119 কোটি টাকা দিচ্ছে রাজ্য। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, অসম সরকার ক্ষতিগ্রস্ত বাড়ির একটি বিশদ সমীক্ষা চালিয়েছে। আসামের 30টি জেলায় প্রায় 2,43,048টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। রাজ্য সরকার ডিবিটির মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিতে ক্ষতিপূরণ হিসেবে অর্থ প্রদান করবে বলে জানা যাচ্ছে। মেঘ ভাঙা বৃষ্টির জের, বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত হিমাচল প্রদেশের একাধিক জেলা। প্রাকৃতিক দুর্যোগে এখনো পর্যন্ত 22 জনের মৃত্যু হয়েছে, আরও অনেকের মৃত্যুর আশঙ্কা। নিখোঁজ অন্তত 6 জন। 25শে আগস্ট পর্যন্ত গোটা রাজ্যে ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। হিমাচলে আপাতত বন্ধ পর্যটন। চলবে ইন্টারলকিং এর কাজ। আজ থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত বাতিল দক্ষিণ পূর্ব শাখার বহু ট্রেন। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে হাওড়া পুনে, হাওড়া মুম্বাই, হাওড়া আহমেদাবাদ, শালিমার এলটিটি, সাঁতরাগাছি পুনে, শালিমার পোরবন্দর, শালিমার ওখা, সাঁতরাগাছি নান্দের, হাওড়া সাইনগর সহ অনেক ট্রেন। ট্রেন বাতিলের জেরে সমস্যায় যাত্রীরা। তুরস্কের মার্ডিনে ভয়াবহ পথ দুর্ঘটনা। দুর্ঘটনা কমপক্ষে 32 জনের মৃত্যু। ভিড় রাস্তায় হঠাৎ দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে আসে একটি সেমি ট্রেলার ট্রাক। পিষে দিয়ে যায় সামনে আসা যে কোনো মানুষকে। প্রকাশ্যে হাড়হিম করা ফুটেজ। জানা গিয়েছে কিছুক্ষণ আগেই ওই এলাকায় দুর্ঘটনা ঘটে। সেখানেই কাজ করছিলেন উদ্ধারকারী দল। ছিলেন কয়েকজন সাংবাদিকও। কিছু বুঝে ওঠার আগেই সেমি ট্রেলারের ধাক্কা চাকায় পিষে মৃত্যু 32 জনের। গুরুতর জখম অবস্থায় আরও 20 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। বোমা বিস্ফোরণে উড়ে গেল ভ্লাদিমির পুতিনের স্পিরিচুয়াল গাইড আলেকজান্ডার ডুগিনের গাড়ি। বিস্ফোরণে মৃত্যু ডুগিনের মেয়ের। মস্কোর কাছেই ঘটে এই বিস্ফোরণটি। ডুগিন অত্যন্ত কড়া রুশপন্থী হিসেবে পরিচিত। ইউক্রেন যুদ্ধে ঘোষিত সমর্থক তিনি। অনেকে তাকে ইউক্রেন যুদ্ধের মাস্টার মাইন্ডও মনে করে থাকেন। আলেকজান্ডার প্রেসিডেন্টের এতটাই ঘনিষ্ঠ ছিলেন যে তাকে পুতিনের ব্রেন নামে ডাকা হয়। বলা হয় ইউক্রেনের উপর হামলায় পুতিনকে উৎসাহী করে তুলেছিলেন এই আলেকজান্ডারই। তাই ইউক্রেনীয়দের রোষের মুখে পড়তে হলো তাকে। শনিবার রাতে একটি ফেস্টিভ্যাল থেকে ফিরছিলেন আলেকজান্ডারের মেয়ে। পথেই প্রবল বিস্ফোরণ হয়। পশ্চিম চীনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হলো 23। এখনও খোঁজ মেলেনি নিখোঁজ 8 জনের।
প্রবল বৃষ্টির জেরে হঠাৎই ধস নামে চীনের কিংহাই প্রদেশে। হরপা বানে ভেসে যায় ডাটং কাউন্টির অন্তত 6টি গ্রাম। ঘটনায় ঘর ছাড়া অন্তত 1,500 মানুষ। উদ্ধার কাজে নেমেছেন 600-রও বেশি দমকল কর্মী। 100-র বেশি দমকল ইঞ্জিন কাজে লাগানো হচ্ছে। একদিকে যখন চীনের একাংশ ভারী বৃষ্টি আর বন্যায় বিপর্যস্ত, তখনই চীনের কিছু অংশ প্রবল গরমে পুড়ছে।